সকলকে স্বাগত জানাই। আমরা আজ জিওসি 3 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে নো ইন্ট্রোডাকশন অনলি রিয়াকশান, আজ শুধু রিয়াকশনই দেখব। আমরা বিগত ক্লাসগুলিতে হাইড্রোজেন ও কার্বনের যা যা জানা দরকার সব কিছুই আমরা জেনে এসেছি। আজকে কোনো একটা জৈব বিক্রিয়া অর্থাৎ অর্গানিক রিয়াকশান কেমনভাবে হয়, কি কি দরকার হয়, তার পথ কেমন, মানে কোন পথ দিয়ে যাবে, কি তৈরি করবে, সেটা নিয়ে আমরা জানব। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কিছু পদার্থ বিক্রিয়া করে আর বিক্রিয়ার ফলে কিছু পদার্থ উৎপন্ন হয়। যারা বিক্রিয়া করে তাদের বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? যারা বিক্রিয়া করে তাদের বলা হয় বিক্রিয়ক পদার্থ, আর বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বোঝা গেছে? এখন অর্গানিক বিক্রিয়ার ক্ষেত্রে অর্গানিক বিক্রিয়া মানে হচ্ছে পুরানো বন্ধনের ভাঙন আর নতুন বন্ধনের গঠন। পুরানো বন্ধনের ভাঙন আর নতুন বন্ধনের গঠন। বুঝতে পেরেছ? দেখো, আমরা বোর্ডে লিখে রেখেছি যে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। এখন বিক্রিয়কের ইংলিশ টার্ম হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর বিক্রিয়াজাত পদার্থের ইংলিশ টার্ম হচ্ছে প্রোডাক্ট। দেখো, অর্গানিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বললাম যে পুরানো বন্ধনের ভাঙন ঘটবে, নতুন বন্ধন উৎপত্তি হবে। এখন দেখো, এই যে সি আর বিআর এর মাঝখানে একটা বন্ধন ছিল, আর আমাদের ডান দিকে যেটা আছে বিক্রিয়াজাত পদার্থের নিচে যেটা আছে সেখানে দেখো সি আর বিআরের জায়গায় সি আর ওইচ এর মধ্যে নতুন কোনো বন্ধন তৈরি হয়েছে। অর্থাৎ এটি একটি অর্গানিক বিক্রিয়া। কেন? কারণ এখানে পুরানো বন্ধনটা ভেঙেছে, এই সি বিআর এর মাঝখানে বন্ধন ভেঙে সি আর ওইচ এর মাঝখানে একটা বন্ধন তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, স্যার এই যে বন্ধনটা ভেঙেছে বা নতুন কোনো বন্ধন তৈরি হয়েছে, আপনা আপনি হয়? কোনো কিছু নিজে নিজে হবে? তোমার কি মনে হয় নিজে নিজে হয়? না না, কখনোই নিজে নিজে হয় না। এখন এই বন্ধনটা ভাঙার জন্যে কাউকে দরকার হয়, অন্য কাউকে দরকার হয় যে বন্ধনটা ভাঙতে হেল্প করবে। বোঝা গেছে? তাহলে এই যে এখানে আমি কী হিসেবে কী নিয়েছি, দেখো এখানে নিয়েছি KOH। KOH যেহেতু আইনীয় তাই K প্লাস OH মাইনাস। এই OH মাইনাস কী করবে? OH মাইনাস গিয়ে সিতে অ্যাটাক করবে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে হঠাৎ সিতে কেন অ্যাটাক করবে? দেখো, কার্বন আর বিআর এর মাঝখানে বন্ধন আছে। এখন বিআরের তড়িৎ ঋণাত্মকতা অনেকটাই বেশি কার্বনের তুলনায়, তাই বিআরের মাথায় ডেল্টা নেগেটিভ আর সি এর মাথায় ডেল্টা পজিটিভ। এখন OH মাইনাস, মাইনাস মানে কি? এটা মাইনাস আছে, ইলেকট্রন অতিরিক্ত আছে। এই অতিরিক্ত ইলেকট্রন কি করবে? যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেখানে অ্যাটাক করবে, তাই OH মাইনাস গিয়ে এই সিতে অ্যাটাক করেছে। বুঝতে পেরেছ? এখন কার্বন চারটের বেশি হাত রাখবে না, তাহলে এই দুটো হাইড্রোজেন দুটো হাত, এই একটা হাত, এই চারটা হাত ছিল। তাহলে OH যখন অ্যাটাক করবে তাহলে OH একটা বন্ধন করবে, তাহলে OH একটা, এর দুটো, এই তিনটে, তখন কি দেখা যাবে যে বি আর এই বন্ধনে ইলেকট্রন নিয়ে চলে গেল। তাহলে কি হলো? বিআর মাইনাস গঠন করলো। সেই বিআর মাইনাস আর এখানকার K প্লাস, এই দুটো মিলে কি তৈরি হয়ে যাবে? KBr। তাহলে কি ঘটলো দেখো, এখানে এই বন্ধন যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, এখানে এর মাথায় কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ আর বিআরের মাথায় ডেল্টা নেগেটিভ উঠেছে। আর OH মাইনাসটি কী করেছে? এর যেহেতু অতিরিক্ত ইলেকট্রন আছে, সে অতিরিক্ত ইলেকট্রন নিয়ে যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেই সেন্টারে গিয়ে অ্যাটাক করেছে। ইলেকট্রন ঘাটতি যেখানে থাকবে সেই সেন্টারকে বলে আমরা ইলেকট্রোফিলিক সেন্টার। কি বলি? ইলেকট্রোফিলিক সেন্টার। আর যেখানে অতিরিক্ত ইলেকট্রন থাকবে তাকে বলবো আমরা নিউক্লিওফিলিক সেন্টার। এই টার্মগুলো সব মাথায় রাখবে, কারণ যত অর্গানিক রিয়াকশন এগোবে, অর্গানিক কেমিস্ট্রি এগোবে, সবসময় এই টার্মগুলো আমি বলতে থাকবো। ঠিক আছে? ইলেকট্রন ঘাটতি যেখানে থাকবে তাকে বলবো ইলেকট্রোফিলিক সেন্টার, আর যেখানে ইলেকট্রন অতিরিক্ত থাকবে তাকে বলা হবে নিউক্লিওফিলিক সেন্টার। এখন এই OH মাইনাস তাহলে কি? এটা অতিরিক্ত ইলেকট্রন আছে, তাই এ কী করেছে? ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক করে যখনই OH মাইনাস এখানে অ্যাটাক করে তখন বিআরটা কী করেছে? এই বন্ধনের ইলেকট্রন নিয়ে বিআর মাইনাস আকারে বেরিয়ে গেছে। সেই বিআর মাইনাস আর K প্লাস, বিআর মাইনাস আর K প্লাস পরস্পর যুক্ত হয়ে KBr উৎপন্ন করেছে। বোঝা গেছে? এটাকে বলা হয়, এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, আর এটা হচ্ছে ইনঅর্গানিক প্রোডাক্ট। এখন আমাদের কথা তাহলে এটা নিয়েই হবে। আমরা যেহেতু অর্গানিক বিক্রিয়া পড়ছি তাহলে অর্গানিক প্রোডাক্টকে নিয়েই আলোচনা করব। তাহলে এইটুকু যতটুকু আলোচনা করলাম এর ভিতরে কি কি পেলাম? যে এখানে দুটো বিক্রিয়ক আছে, এই একটা। স্যার
প্রোডাক্ট এখানে দুটো আছে, একটা অর্গানিক একটা ইনঅর্গানিক, তাহলে আমি এটাই ধরলাম। এবার কথা হচ্ছে স্যার এখানে রিঅ্যাক্ট্যান্ট দুটো আছে, এই দুটোর কি কোনো নাম আছে? হ্যাঁ বাবা নাম আছে। দেখো তো বাবা এখানে কে প্রথম অ্যাটাক করেছে? OH মাইনাস গিয়ে প্রথম একে অ্যাটাক করেছে, OH মাইনাস গিয়ে একে অ্যাটাক করেছে। তার মানে বিক্রিয়কের যে বিক্রিয়ক অণুটি যার উপরে ক্রিয়া করবে তাকে বলা হবে সাবস্ট্রেট। এখানে KOH যেহেতু এর উপর অ্যাটাক করেছে, এর উপরে অ্যাটাক করেছে CH3 CH2Br, এখন নামগুলো বলছি না, ঠিক আছে, এর উপরে অ্যাটাক করেছে, তাই এটি হচ্ছে সাবস্ট্রেট, এটি হচ্ছে সাবস্ট্রেট। যে ক্রিয়া করবে সে হচ্ছে বিকারক বা রিয়েজেন্ট, ইংলিশে রিয়েজেন্ট বলে, ইংলিশে রিয়েজেন্ট বলে, আর যার উপরে ক্রিয়া করবে তাকে বলা হয় সাবস্ট্রেট। এবার তোর মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে বিকারক আর সাবস্ট্রেট এর মধ্যে সক্রিয় কে, মানে কার সক্রিয়তা বেশি? তুমি নিজেই বুঝতে পারছো এখানে সাবস্ট্রেট নিজের জায়গায় বসেছিল, OH মাইনাস গিয়ে বিকারকের OH মাইনাস গিয়ে অ্যাটাক করেছে, তার মানে সক্রিয়তা দেখতে গেলে বিকারক বা রিয়েজেন্টের সক্রিয়তা অনেকটাই বেশি। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? এখানে বিক্রিয়ককে দুটো ভাগে ভাগ করলাম, একটাকে বললাম সাবস্ট্রেট আর একটাকে বললাম কি বিকারক বা রিয়েজেন্ট। যার উপরে বিকারক ক্রিয়া করবে তাকে বলা হবে কি সাবস্ট্রেট, আর যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করবে তাকে বলা হবে কি বিকারক। ইংলিশ টার্মটা সাবস্ট্রেটকে সাবস্ট্রেটই বলা হয় আর বিকারককে রিয়েজেন্ট বলা হয়। বোঝা গেছে? এবার কথা হচ্ছে তাহলে এই সাবস্ট্রেট আর বিকারক এরা দুজন পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট তৈরি করলো। এখন স্যার এই সাবস্ট্রেট আর বিকারক সরাসরি কি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে নাকি মাঝে কিছু পদার্থ উৎপন্ন হয়, সেটা আমরা একটা সেকেন্ড উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। এই উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো এখানে এই যে যৌগটা নিয়েছি এর নাম, আচ্ছা আগেরটার নাম বলে নিয়ে নামটা বলে দিই, এর নাম হচ্ছে 1 প্রোপেন। যেহেতু 1 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে এবং 3টা কার্বন, তাই হচ্ছে 1 প্রোপেন। কি 1 প্রোপেন? 1 প্রোপেন, 1 প্রোপেন। আচ্ছা, যদি নোমেনক্লেচারের কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে, নোমেনক্লেচারের ভিডিও আমি আনবো। আচ্ছা দেখো এই 1 প্রোপিনের সঙ্গে যদি HBr রিয়াকশন করাই আমরা, তাহলে দেখো এখানে দুটো প্রোডাক্ট তৈরি করেছি। এটা লিখেছি মাইনর বা গৌণ প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর বা মুখ্য প্রোডাক্ট। আচ্ছা মেজর, মুখ্য আর গৌণ বুঝবো কী করে? যদি ধরো দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, তোমার বিক্রিয়ার ফলে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, একটা প্রোডাক্ট 50%-এর বেশি উৎপন্ন করেছে আর একটা প্রোডাক্ট 50%-এর কম উৎপন্ন করবে। অবভিয়াস, কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে 100-এর মধ্যে গণনা, একটা 50-এর বেশি করলে আর একটা 50-এর কম করবে। যদি 50-এর বেশি করে, 50%-এর বেশি করে, তাকে বলা হয় মুখ্য প্রোডাক্ট, আর যদি কম করে তাকে বলা হয় গৌণ প্রোডাক্ট। ওকে, বুঝতে পেরেছ? এখন কথা হচ্ছে স্যার এই প্রোডাক্টটা কীভাবে তৈরি হয়েছে? সরাসরি এভাবে তৈরি হয়নি, মাঝখানে আরও পথ আছে। তাহলে মাঝখানে কি হয়েছে? এই যে দেখো HBr এর মাঝখানে যে বন্ধন আছে, Br এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এর মাথায় কি করেছি পার্শিয়াল নেগেটিভ চার্জ আমরা উঠিয়েছি, আর H এর মাথায় কি হবে পার্শিয়াল পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, এখন যদি সলভেন্ট আমরা রাখি, পোলার সলভেন্ট লাইক H2O, জল, যদি জল দিই তখন দেখা যায় বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা কি হয় ভেঙে যায়, H প্লাস আর Br মাইনাস তৈরি করলো, H প্লাস আর Br মাইনাস তৈরি করলো। তার মানে H প্লাসের ইলেকট্রনের ঘাটতি হলো আর Br এ অতিরিক্ত ইলেকট্রন তৈরি হলো, ওর মাথায় কি অতিরিক্ত ইলেকট্রন থাকলো। এখন স্যার এই যে বন্ধন আছে, এই বন্ধন পাথ 1 1 নম্বর পথে দেখো এই বন্ধনটা এরকম হতে পারে, এই বন্ধনটা এর মাথায় উঠে পড়লো, এর মাথায় উঠে পড়লো, তাহলে কি তৈরি হবে? একটু আমি এখানে লিখছি, দেখো স্যার কি তৈরি হবে তখন তৈরি হবে এরকম, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH2 মাথায় মাইনাস। কথা বোঝা গেছে? এখন স্যার এই বন্ড যেহেতু মাথায় উঠলো, তার মানে মাথায় মাইনাস থাকলো, তাহলে এর ঘাটতি হলো না, ঘাটতি কার হলো? এই কার্বনটা ঘাটতি হচ্ছে, কারণ এখানে 3টে বন্ড ছিল, এখন 2টো বন্ড আছে, তার মানে এর মাথায় একটা ঘাটতি। কটা ইলেকট্রনের ঘাটতি? একটা ইলেকট্রনের। ঠিক আছে, কারণ স্যার কি এই যে বন্ধনে কটা ইলেকট্রন ছিল? 2টো, একটা এই কার্বন একটা এই কার্বনের, যখন বন্ডটাই নিয়ে নিল পুরোটাই তখন এর ঘাটতি হলো। ঠিক আছে, তাহলে কটা ঘাটতি হচ্ছে? একটা ইলেকট্রনের, তাই একটা প্লাস। স্যার এখন এই যে এর ঘাটতি হয়েছে, এই মাইনাসটি কী করে? এই মাইনাসটা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন H প্লাসকে এ নিয়ে নেয়, তাহলে নিয়ে নিলে কী তৈরি করবে? দেখো CH2টা কী হয়ে যাবে? CH2টা এরকম হবে CH3 সিঙ্গেল বন্ড CH মাথায় প্লাস সিঙ্গেল বন্ড CH3।
বুঝতে পেরেছো? এটা পাথ 1, এটা কি বললাম, এটা হচ্ছে পাথ 1, এটা কি পাথ 1, পাথ 1, এটা একরকম প্রসেস হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, এই কার্বোক্যাটায়নটা পেলাম। কোন কার্বোক্যাটায়নটা? এই কার্বোক্যাটায়নটা পেলাম। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো তো? আচ্ছা স্যার, সেকেন্ড আরেকটা প্রসেস কি হতে পারে? সেকেন্ড আরেকটা প্রসেস হতে পারে যে স্যার এই কার্বনে না উঠে কি করলাম, ধরো এই কার্বন উঠলো না, এই কার্বনটাই উঠলো না, ডাবল বন্ডটা কি এই কার্বনের মাথায় উঠলো না, তাহলে এটাও হতে পারে যে এই বন্ডটা এই কার্বনের মাথায় উঠলো, এটা হচ্ছে পাথ 2, পাথ 2। আচ্ছা, তাহলে এই মাথা এর মাথায় উঠলে কি হবে স্যার? এর মাথায় মাইনাস হবে, এর মাথায় মাইনাস হবে, আর এই কার্বনটা যেহেতু ঘাটতি হচ্ছে তাই এর মাথায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যে মাইনাস হবে সে কি করবে? ইলেকট্রন ঘাটতি সম্পূর্ণ H প্লাসকে নেবে, তাহলে কি এই মাইনাস আর H প্লাস কি হবে? CH3 CH2 আর CH2 মাথায় প্লাস। বুঝতে পেরেছ? এখন এই দুটোর মধ্যে যদি স্থায়িত্ব তুলনা করি আমরা আপাতত জানছি, পরে এক্সপ্লেন করব যে কেন হচ্ছে। এই দুটোর মধ্যে যদি স্থায়িত্ব তুলনা করি তাহলে ইন্ডাকটিভ এফেক্টের জন্যে বা হাইপার কনজুগেশন এফেক্টের জন্যে, ঠিক আছে? তাহলে ইন্ডাকটিভ এফেক্টের জন্য এটা বেশি স্থায়ী হয় আর এটা কম স্থায়ী হয়। এই যে 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে বেশি স্থায়ী, আর 2 নম্বরে যেটা সেটা হচ্ছে কম স্থায়ী। যেটা বেশি স্থায়ী সেইটা থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হবে সবসময় মুখ্য প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট। কি বললাম? যেটা বেশি স্থায়ী সেটাতেই যে প্রোডাক্টটা পাবো সেটা সবসময় কী হবে? মুখ্য প্রোডাক্ট বা মেজর প্রোডাক্ট। আর কম স্থায়ী যেটা সেটা থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হবে গৌণ প্রোডাক্ট বা মাইনর প্রোডাক্ট। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই স্থায়িত্বের সঙ্গে উৎপন্ন প্রোডাক্টের কি সম্পর্ক? তুমি একটু ভাবো। এখানে প্রত্যেক ক্ষেত্রে এই যে Br মাইনাস সেকেন্ড পজিশনে, এটা তো ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হলো, ঠিক আছে? এখন সেকেন্ড পজিশনে কি হচ্ছিল, এই Br মাইনাসটা একবার কি করবে, একবার গিয়ে এখানে অ্যাটাক করবে, আরেকবার এটা পাথ 1 ছিল, এটা কি ছিল? পাথ 1, আর আরেকবার কি করতে পারে, এখানে অ্যাটাক করতে পারে পাথ 2, পাথ 2। স্যার পাথ 1 বা পাথ 2 যাই হোক না কেন Br মাইনাস কিন্তু গিয়ে অ্যাটাক করবে, বুঝতে পেরেছো? তাহলে Br মাইনাস যে অ্যাটাক করবে এখান থেকে এ তো আর পাশে বসে থাকবে না, এ তো গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করার জন্য তো টাইম দিতে হবে, তাকে টাইম দিতে হবে। সেই টাইম যদি এ বেশি টাইম থাকে, স্থায়িত্ব যেতে বেশি হয়, তাহলে স্যার সেই টাইমটা বেশি পাবে। তাহলে বেশি পেলে বেশি Br মাইনাস অ্যাটাক করবে, ফলে বেশি প্রোডাক্ট উৎপন্ন করবে। আর যার কম স্থায়ী সে দ্রুত ডিসঅ্যাপিয়ার করে যাবে, সে দ্রুত ভেঙে যাবে, ফলে কম Br মাইনাস অ্যাটাক করার সুযোগ পাবে, ফলে কম উৎপন্ন হবে। আবার একবার বলছি শোনো, বললাম যদি স্থায়িত্ব বেশি হয় মানে কি বেশি সময় ধরে সে টিকে থাকবে। তাহলে বেশি যে স্থায়িত্ব হয় তাহলে Br মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে। বেশি Br মাইনাস যদি অ্যাটাক করে, কার্বোক্যাটায়ন অনেক বেশি বারবার Br মাইনাস অ্যাটাক করছে, তাহলে তোমার এখান থেকে প্রোডাক্টটা অনেক বেশি তৈরি হবে। আর যদি কম স্থায়ী হয় তখন Br মাইনাস যে অ্যাটাক করবে, ঠিক আছে? Br মাইনাস যে অ্যাটাক করবে অল্প সময় অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাহলে হয়তো 5টা 6টা Br মাইনাস অ্যাটাক করলো, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাহলে প্রোডাক্টটা কী পাবে? কম পাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, আমরা দেখলাম যে 1 ব্রোমোপ্রোপিন H সঙ্গে রিয়াকশন করে একবার 1 ব্রোমোপ্রোপেন আর একবার 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করেছে। এর মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা? 2 ব্রোমোপ্রোপেনটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর 1 ব্রোমোপ্রোপেনটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এবং মাঝখানে কি তৈরি করেছে? কার্বোক্যাটায়ন তৈরি করেছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আগের দিনই শিখিয়েছিলাম যে এই কার্বনের সঙ্গে যেহেতু 2টি অন্য কার্বন আছে তাই এটা 2 ডিগ্রি, এই কার্বনের সঙ্গে যেহেতু 1টি অন্য কার্বন আছে তাই এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? এবং এই যে ব্যাপারটাকে আমি যদি সামারি করি তাহলে কি পেতে পারি? দেখো, আমরা কি দেখলাম যে অর্গানিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক 2 ধরনের হতে পারে, একটা কি সাবস্ট্রেট, একটা হচ্ছে বিকারক। তাহলে কি বললাম? একটা সাবস্ট্রেট, একটা বিকারক। স্যার কে রিয়াকশন শুরু করে? কে প্রথমে অ্যাটাক করছিল? বিক্রিয়ক। কে OH মাইনাস, তাহলে OH মাইনাস গিয়ে অ্যাটাক করছিল, তার মানে স্যার রিয়াকশন কে শুরু করেছিল? বিকারক রিয়াকশন শুরু করেছিল। তাহলে বিক্রিয়া শুরু করে কে? বিকারক। তার মানে দুজনের স্থায়িত্বের যদি তুলনা করি তাহলে কে স্থায়ী বেশি হবে? স্যার সাবস্ট্রেট বেশি স্থায়ী, আর কম স্থায়ী কে হবে? বিকারক কম স্থায়ী হবে, বিকারক কম স্থায়ী হবে। সেই কারণে আগে বিক্রিয়া সে শুরু করে। তার মানে স্থায়িত্ব যার কম তার সক্রিয়তা বেশি, যার স্থায়িত্ব কম হবে সে বেশি সক্রিয়। তার মানে স্যার আমরা বলতে পারি বিকারক সাবস্ট্রেটে গিয়ে ক্রিয়া করে, বিকারক সাবস্ট্রেটে গিয়ে ক্রিয়া করে বিক্রিয়া শুরু করে। বিকারক সাবস্ট্রেটের তুলনায় বেশি সক্রিয় হয়,
বিকারক সাবস্ট্রেটের তুলনায় কম স্থায়ী হয়। উল্টো দিকে যদি সাবস্ট্রেট সম্বন্ধে বলি তাহলে স্যার এ কখনোই বিক্রিয়া শুরু করতে পারে না। বিক্রিয়া শুরু কী করবে? বিকারক করবে বা রিয়েজেন্ট করবে, সাবস্ট্রেট বিক্রিয়া শুরু করে না। কেন? কারণ বিকারক হচ্ছে কম স্থায়ী, সেই জায়গায় সাবস্ট্রেট হচ্ছে বেশি স্থায়ী। বেশি স্থায়ী তার মানে কি? কম সক্রিয়। তাহলে কম সক্রিয় জিনিস সে রিঅ্যাকশন শুরু করবে না, যে বেশি সক্রিয় সেই তো তোমার কাজে বেশি পার্টিসিপেট করবে। তা অর্গানিক বিক্রিয়ার ক্ষেত্রে কাজ হচ্ছে বন্ধন ভাঙবো, ভাঙবো মানে কি? গিয়ে অ্যাটাক করবো। ওখানে কি করেছিল? OH মাইনাস গিয়ে অ্যাটাক করেছিল, তাই বিকারক হচ্ছে বেশি সক্রিয় কম স্থায়ী। বুঝতে পেরেছ? তারপরে দেখো এই যে কার্বোক্যাটায়ন তৈরি করেছে মাঝখানে, এই মাঝখানে মধ্যবর্তী যে পদার্থ বা অন্তর্বর্তী পদার্থ, যাকে আমরা কি বলি ইংলিশে? ইন্টারমিডিয়েট বলি। কি বলি? ইন্টারমিডিয়েট। কি বলি আমরা? ইন্টারমিডিয়েট। এই যে মধ্যবর্তী বা অন্তর্বর্তী পদার্থ, এই ইন্টারমিডিয়েটের স্থায়িত্ব অনেক কম হয়। তাহলে স্থায়িত্ব যদি কম হয় তাহলে সেখানে কি দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। তুমি একটা গাছের উপরে উঠে পড়েছো, তোমার হাঁসফাঁস করছে। যখনই নিচের দিকে নেমে আসবে দেখবে যেই জমিন মানে মাটি থেকে কিছুটা উপরে থাকলে তো মোটামুটি এক স্বস্তি পেয়ে যাবে যে না আছি, কিন্তু ওখানে তুমি সারা জীবন থাকবে না, ওখানে কি করবে? আবার নিচে নামবে। তা এরা হচ্ছে এই এটা যদি গাছ হয়, এটা যদি একটা বড় গাছ হয়, তাহলে তুমি এইরকম জায়গা আছে রিঅ্যাক্ট্যান্টগুলোটা, এরকম জায়গা আছে রিঅ্যাক্ট্যান্টগুলো, এখান থেকে তোমার কি করলো? এখান থেকে কোথায় গেল? এটা রিঅ্যাক্ট্যান্ট, এখান থেকে তোমার বিক্রিয়াজাত পদার্থ তৈরি করলো। তার মানে কি স্যার? এর স্থায়িত্ব কি হবে? এর স্থায়িত্ব আরও কম হবে, কারণ অনেক উপরে আছে, এনার্জি বেশি। এনার্জি যার বেশি হবে তার স্থায়িত্ব তত কম হবে। তোমার প্রচুর এনার্জি আছে, তোমার প্রচুর এনার্জি হলে তুমি বাঁদরের মধ্যে লাফিয়ে বেড়াবে। আর তোমার যদি স্থায়িত্ব বেশি হয় তার মানে তোমার এনার্জি কম আছে। ওই এনার্জিগুলো কোন এনার্জিগুলো? ওই এনার্জিগুলো। বুঝতে পেরেছো কোন লাফানোর কথা বলেছি? এখন দেখো তাহলে স্যার কি বললাম? সাবস্ট্রেট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে কি করে? অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট তৈরি করে। এই ইন্টারমিডিয়েটগুলোর স্থায়িত্ব অনেক কম হয়। ফলে এরা ওখানে দাঁড়িয়ে থাকে না, ওরা আবার ফার্দার কি তৈরি করে? অন্য পদার্থ তৈরি করে, যাকে আমরা বলি কি? বিক্রিয়াজাত পদার্থ। এখন এই স্থায়িত্ব অনেক কমের মধ্যেও দেখা যায় ওদের মধ্যে আবার কম্পেয়ার হয়। এই কম স্থায়িত্বের মধ্যে আবার অপেক্ষিত হবে, কেউ কম স্থায়ী হয় আর কেউ অপেক্ষিত হবে বেশি স্থায়ী হয়। দেখো এখানে যেমন কি বলেছে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে? তাহলে এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা পরবর্তীকালে আলোচনা করবো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে বেশি স্থায়ী, এটা হচ্ছে কম স্থায়ী। তাহলে এরা দুজনেই অস্থায়ী, কিন্তু এর মধ্যে আবার এ হচ্ছে অপেক্ষিত হবে বেশি স্থায়ী, আর এ হচ্ছে অপেক্ষিত হবে কম স্থায়ী। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পাবো? অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে অপেক্ষিত হবে কম স্থায়ী, একটা হচ্ছে অপেক্ষিত হবে বেশি স্থায়ী। যদি বেশি স্থায়ী হয় তাহলে সে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা নিশ্চয়ই 50% তুলনায় বেশি তৈরি করবে, সেটা অর্ধেকের বেশি তৈরি করবে। এই অর্ধেকের বেশি তৈরি করলেই সেটাকে আমরা বলবো মুখ্য বিক্রিয়াজাত পদার্থ বা মুখ্য প্রোডাক্ট। আর যেটা কম স্থায়ী, অর্থাৎ এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখান থেকে যে পদার্থটা তৈরি হয়েছে, যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, তাকে বলা হবে গৌণ। কেন? কারণ সেটা লেস দেন 50% তৈরি হয়েছে। এখন স্যার প্রশ্ন হতে পারে এর স্থায়িত্ব স্যার এই স্থায়িত্বটা বুঝবো কী করে? এই যে কম স্থায়ী বেশি স্থায়ী, এই স্থায়িত্ব বুঝতে গেলে আমাদের কয়েকটি ইলেকট্রনিক ইফেক্ট আমাকে জানতে হবে। দেখো মেনলি যেগুলো ইউজ হবে, প্রথম কি ইউজ হবে? তাহলে স্থায়িত্ব বোঝার উপায় হচ্ছে 1 নম্বর রেজোনেন্স। স্যার রেজোনেন্স কি? আমরা পরবর্তী ক্লাসে জানবো। রেজোনেন্স 2 নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন, 3 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে? রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ প্রভাব, এটা কি জন্য কাজে লাগবে আমার? এই যে অন্তর্বর্তী পদার্থ বা ইন্টারমিডিয়েট, এদের স্থায়িত্বটা আমাকে বুঝতে হবে, যে বেশি স্থায়ী কম স্থায়ী। কেন? কারণ স্যার আমাকে প্রোডাক্টটা প্রেডিক্ট করতে হবে। যদি বেশি স্থায়ী হয় তাহলে সেটা মুখ্য প্রোডাক্ট হবে, কম স্থায়ী হলে সেখান থেকে যে পদার্থ উৎপন্ন হবে সেটা হচ্ছে কম স্থায়ী হবে। বুঝতে পেরেছ? তাহলে স্যার এই অন্তর্বর্তী পদার্থের স্থায়িত্বটা বুঝতে পারবো রেজোনেন্স, হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ প্রভাবের দ্বারা। এখন স্যার অন্তর্বর্তী পদার্থ কোনগুলো স্যার? এই অন্তর্বর্তী পদার্থ আমি এই কারণেই বলছি, এখানে আমরা অলরেডি পড়ে এসেছি। কি পড়েছি? দেখো যখন বলেছিলাম যে সমবিভাজন হয়েছিল তখন কি উৎপন্ন হয়েছিল? কার্বনের যখন কার্বন বন্ধন সমবিভাজিত হয়েছিল তখন থেকে মুক্ত মূলক তৈরি করেছিলাম। সেই মুক্ত মূলকের একটা মুক্ত ইলেকট্রন ছিল না? তাহলে মুক্ত ইলেকট্রন থাকলে তোমাকে যদি এখন বলা ছাড়া গরু করে দেওয়া হয়, তাহলে তুমি কি পড়াশোনা করবে? তুমি তো লাফিয়ে বেড়াবে না। তাহলে এই ইলেকট্রনকে যখন মুক্ত অবস্থায় রেখেছে ও লাফিয়ে বেড়াবে, মানে ওর এনার্জিটা বেশি হয়ে যাবে। তাহলে এনার্জি যার বেশি তার সক্রিয়তা অনেক বেশি, স্টেবিলিটি
কম। ঠিক আছে, তাহলে সক্রিয়তা বেশি মানে কি সে এক জায়গায় স্থায়ী থাকছে না, তাহলে এখানে স্যার এরা অতিরিক্ত সক্রিয়, এরা হচ্ছে অতিরিক্ত সক্রিয়, ফলে স্থায়িত্ব অনেক কম। তাহলে কি বললাম, মুক্তমূলক। আবার হেটারোলাইটিক ফিশন বা হচ্ছে অসম বিভাজন, সেক্ষেত্রে কী হয়েছিল, সেক্ষেত্রে একবার কার্বোক্যাটায়ন তৈরি করেছিলাম, একবার কার্বোঅ্যানায়ন তৈরি করেছিলাম। মেনলি এই তিনটে আমরা পড়েছি, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন আর মুক্তমূলক। এই তিনটেকেই আমরা কি বলি, ইন্টারমিডিয়েট। তার মানে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে মাঝখানে যে স্টেপ পাবো, যদি মাঝখানে স্টেপ থাকে তাহলে হয় কার্বোক্যাটায়ন তৈরি হবে, নাহলে কার্বোঅ্যানায়ন তৈরি হবে, নাহলে মুক্তমূলক তৈরি হবে। আরও কিছু আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। বুঝতে পেরেছ? আশা করি এই পর্যন্ত ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছ। সঙ্গে থাকো, এর থেকে আরও মজার জিনিস আসতে চলেছে।